দর্শক, দৈনন্দিন জীবনে নানান ধরনের সমস্যা, যেমন দীর্ঘক্ষণ হাঁটতে না পারা, সিঁড়ি ভাঙতে কষ্ট কিংবা নামাজ পড়তে অসুবিধার জন্য সবচেয়ে বেশি যে স্বাস্থ্য সমস্যাটি দায়ী সেটি হচ্ছে হাঁটু ব্যথা। আর এই দীর্ঘমেয়াদী হাঁটু ব্যথা নিরাময়ের জন্য শেষ পর্যন্ত অপারেশনই কি একমাত্র সমাধান, নাকি অপারেশন ছাড়াও রয়েছে আধুনিক কিছু চিকিৎসা পদ্ধতি? দর্শক, এই সকল গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দিতেই আমাদের আজকের আয়োজন। আর এই আয়োজনে পুরো সময় জুড়ে আপনাদের সাথে আছি আমি নওশিন, এবং আমার সাথে স্টুডিওতে উপস্থিত আছেন একজন বিশেষ অতিথি। আমাদের আজকের অতিথি বিশিষ্ট ফিজিওথেরাপি বিশেষজ্ঞ ডক্টর এম ইয়াসিন আলী, চেয়ারম্যান এবং চিফ কনসালটেন্ট, ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল। চলে যাচ্ছি স্যারের কাছে। স্যার, স্বাগতম আমাদের আজকের আয়োজনে। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। স্যার, যেটা বলছিলাম, আমাদের আজকে আলোচ্য বিষয় হাঁটু ব্যথা। তো বাংলাদেশে এত মানুষের হাঁটু ব্যথা কেন হচ্ছে? কারা বেশি ঝুঁকিতে আছে? অনেক ধন্যবাদ, খুবই গুরুত্বপূর্ণ একটি টপিকস। আসলে হাঁটু ব্যথার অনেকগুলি কারণ, কিন্তু আপনি যেটা বললেন যে বেশি হওয়ার পিছনে কারণটা কি, আসলে বর্তমান সময়ে আমাদের যে লাইফ স্টাইল বা জীবনযাত্রা প্রণালী, আমরা একটু সিডেন্টারি লাইফ লিড করি, হাঁটা চলা, ফিজিক্যাল অ্যাক্টিভিটি আমাদের কম, যার ফলে আমাদের পায়ের যে মাংসপেশি, লিগামেন্ট, এগুলো উইক হয়ে যাচ্ছে। যার ফলে আমরা দেখা যায় যে বেশিক্ষণ দাঁড়ানো, বেশিক্ষণ হাঁটাচলা করা, এক্ষেত্রে আমাদের জয়েন্ট স্পেসটা রিডিউস হয়ে যায়, তখন আমরা ব্যথা পাই। এছাড়া দেখা যায় যে ওবেসিটি একটা কারণ। আমাদের এখন যে খাদ্য অভ্যাস, তাতে দেখা যাচ্ছে আমরা ফাস্ট ফুড, জাঙ্ক ফুড, এই জাতীয় খাবারগুলোকে বেশি প্রাধান্য দিচ্ছি, যার ফলে আমাদের ওজন বেড়ে যাচ্ছে। ওজন কিন্তু একটা ফ্যাক্টর, কারণ তখন আমাদের হাঁটুর উপরে প্রেশারটা পড়ে, এবং বিশেষ করে আপনি যেটা বললেন সিঁড়িতে ওঠানামা করা, নামাজের মতো বসা বা টয়লেটে বসা, এই ধরনের অ্যাক্টিভিটিসে হাঁটুর উপর যে প্রেশারটা পড়ে, সেই ক্ষেত্রে অনেক সময় ব্যথা অনুভব করে। এছাড়া দেখা যায় যে যারা স্পোর্টসের সাথে রিলেটেড, খেলাধুলার সাথে রিলেটেড, তারা যদি ওয়ার্ম আপ ছাড়াই হঠাৎ করে খেলতে যায়, আমরা এরকম অনেক সিডেন্টারি খেলোয়াড় পাই যারা সপ্তাহে একদিন খেলে বা অফিসের ফাঁকে একদিন খেলে, তো হঠাৎ করে খেলতে যেয়ে তারা বিভিন্ন রকম লিগামেন্ট ইঞ্জুরির শিকার হন হাঁটুতে, যেমন এসিএল, পিসিএল ইঞ্জুরি, মেনিসকাস ইঞ্জুরি, এই ধরনের সমস্যা। এছাড়া আমরা প্রায় পাই, যেমন দেখবেন যে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট বাংলাদেশে খুব কমন, যে মোটর বাইক অ্যাক্সিডেন্ট বা এই অ্যাক্সিডেন্টজনিত কারণে অনেক সময় হাঁটু ব্যথায় আক্রান্ত হয়। স্যার, আমাদের দেশে সবার ধারণা যে হাঁটু ব্যথা মানেই বয়সজনিত সমস্যা। শুধু কি বয়সজনিত সমস্যার কারণেই হাঁটু ব্যথা হয়ে থাকে? আপনার কাছে জানতে চাচ্ছি আজকে এই পর্বে। জি অবশ্যই। আসলে হাঁটু ব্যথাটা বয়স ভেদে বিভিন্ন কারণে হয়। যেমন আমরা দেখি যে শিশুদেরও হাঁটু ব্যথা হয়। আমরা দেখি যারা জুভেনাইল অ্যাথরাইটিসে আক্রান্ত বা যাদের রিউমেটিক ফিভার থাকে, তারা কিন্তু শিশু বয়সেই তারা হাঁটুতে আক্রান্ত হয়। এছাড়া আমরা যদি ধরি যে শিশু থেকে কৈশোর, এই বয়সেই অনেক খেলাধুলা করে বাচ্চারা, যার ফলে স্পোর্টস ইনজুরিটা এই সময় খুব কমন। অনেক সময় সাইকেল চালাতে যায় বা বিভিন্ন রাইডস থেকে পড়ে যায়, যে তারা হাঁটুতে ব্যথা পায়। এরপরে আমরা যদি ধরি ইয়াং এজে অনেকে মোটর বাইক অ্যাক্সিডেন্ট, বিভিন্ন রকম ইনজুরির শিকার হন। এছাড়া সিনিয়র সিটিজেন যারা বয়স্ক, তাদের ক্ষেত্রে আমরা বেশিটা পাই যে হাড়ের ক্ষয়জনিত রোগ, যেমন অস্টিওআর্থ্রাইটিস বা বিভিন্ন রকম রিউমাটয়েড আর্থ্রাইটিস, এই যে আর্থ্রাইটিস জনিত ইয়েটা আসলে সাধারণত সিনিয়র সিটিজেনদেরকেই ভুগতে দেখা যায়। স্যার, হাঁটু ব্যথা বলতে আমরা বুঝি যে হাঁটুর সামনের দিকে ব্যথা, এটাই আমরা বুঝি, কিন্তু হাঁটুর পেছনেও কি ব্যথা হতে পারে? এর কারণ কি? হ্যাঁ অবশ্যই, হাঁটুর পিছনেও ব্যথা হতে পারে। যেমন হাঁটুর যে গঠন আমরা দেখি যে এখানে উপর থেকে একটা হাড়, আমরা যেটাকে বলি ফিমার, এবং নিচে টিবিয়া নামে একটা বোনস, এই দুইটা বোনস মিলে আমাদের এই হাঁটুটা তৈরি। তো হাঁটু তো এমনিতে থাকে না, কিছু মাংসপেশি, লিগামেন্ট এই হাড়গুলোকে সঠিকভাবে ধরে রাখে। যখন এই মাসেলগুলো উইক হয়ে যায়, তখন মূলত আমাদের এই ব্যথাটা শুরু হয়। এবং দুই হাড়ের মধ্যবর্তী স্থানে আরও কিছু জিনিস থাকে, যেটাকে আমরা মেনিসকাস বলি, বা এক ধরনের সাইনোভিয়াল ফ্লুইড থাকে। গাড়ির চাকার মধ্যে যেমন গ্রিজের মতো উপাদান থাকে, আমাদের জয়েন্টের ভিতরে এই সাইনোভিয়াল ফ্লুইডগুলো আস্তে আস্তে কমে যেতে থাকে। যখন আমরা দীর্ঘক্ষণ দাঁড়িয়ে কাজ করি বা বেশি আমাদের পায়ের উপর লোড পড়ে, হাড়ে হাড়ে ঘর্ষণ লাগতে থাকে, আর্টিকুলার কার্টিলেজগুলো ক্ষয় হয়, তখন মূলত এই ধরনের ব্যথাগুলো হয়। তো এটা সাধারণত জয়েন্টের ভিতরে ব্যথা অনুভব করে। অনেক সময় পায়ের পিছনের দিকে, যেটাকে আমরা পপ্লিটিয়াল ফোসা বলি, যেটা হাঁটুর ঠিক পিছনের অংশে, সেখানেও অনেক সময় ব্যথা হয়। ওখানে বেকার সিস্ট নামে এক ধরনের তৈরি হয়, সেখানে ছোটো টিউমারের মতো অনেকের হতে পারে। এছাড়া বিভিন্ন লিগামেন্ট ইনজুরির কথা বললাম, যেটা যেমন এসিএল যদি ইনজুরি হয়, আমাদের জয়েন্টের চারপাশে এইভাবে লিগামেন্টগুলো শক্তভাবে ধরে রাখে। সেক্ষেত্রে অনেক ভিতরে ব্যথা অনুভব করতে পারে, সাইডে ব্যথা অনুভব করতে পারে, আবার পিছনেও অনুভব করতে পারে। আবার কিছু পেইন আছে রেডিয়েটিং পেইন। আমরা যেমন কোমর থেকে যে নার্ভটা পায়ের দিকে গেছে, এই নার্ভের যদি কোনো রেডিয়েশন থাকে, সেক্ষেত্রে হাঁটুর পিছনের দিকে ব্যথা বা হাঁটুর নিচের মাংসপেশি, এই কাপ মাসেল যেটাকে আমরা বলি, এখানে ব্যথা অনুভব হতে পারে। ধন্যবাদ স্যার, আপনি মাত্রই লিগামেন্ট ইনজুরি বা কার্টিলেজ ক্ষয়ের কথা বলেছেন। এই দুটি সমস্যার মধ্যে পার্থক্য কি? একজন রোগী কিভাবে বুঝবে যে তার লিগামেন্ট ক্ষয় হয়েছে বা কার্টিলেজ ক্ষয় হয়েছে?
ধন্যবাদ। আসলে আমরা লিগামেন্ট ইনজুরির ক্ষেত্রে যেটা দেখি, এটা সাধারণত কোনো ট্রমা বা আঘাতজনিত কারণেই হয়। সেটা হতে পারে স্পোর্টস ইনজুরি বা খেলাধুলাজনিত ব্যথা বা পড়ে যে আঘাত পাওয়া বা কোনো একটা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট থেকে এটা হতে পারে। আর যদি আর্টিকুলার কার্টিলেজ যে ক্ষয়জনিত, এটা হলো বয়সের সাথে সাথে হয়। আমাদের যেমন চুল পাকে, হাড়ের ক্ষয় হতে থাকে, জয়েন্টের ভিতরে ফ্লুইডগুলো কমে যায়, তখন এক ধরনের ইরোশন হয়। এই যে আমরা প্রত্যহ যে কাজগুলো করছি, নিচে বসা, নামাজের মতো বসা বা সিঁড়িতে ওঠানামা করা, প্রত্যেক ক্ষেত্রে হাড়ে হাড়ে ঘর্ষণ লাগছে। তো এটা একটা সার্টেন এজের পরে এই জিনিসটা সবারই হয়। যেমন 40-এর উপরে আমাদের চুল পাকতে থাকে এবং হাড়ের ক্ষয়গুলো এরকম হতে থাকে। স্যার, এই সকল ইনজুরি, হাঁটুর ইনজুরিগুলোর একমাত্র সমাধান কি অপারেশন, নাকি অপারেশন ছাড়াও সুস্থ হওয়া সম্ভব? না, অবশ্যই অপারেশন ছাড়া ভালো চিকিৎসা রয়েছে। আমরা এই চিকিৎসা পদ্ধতিটিকে ৩ ভাগে ভাগ করি। আমরা প্রথমে বলি যে একটু আঘাত পাওয়ার সঙ্গে সঙ্গে একটু রেস্ট, সাথে কিছু মেডিকেশন, তারপর ফিজিওথেরাপি, এক্সারসাইজ, এই কয়েকটা জিনিস যদি সমন্বিতভাবে করা যায়, অধিকাংশ ক্ষেত্রে অপারেশন লাগে না। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে, যেমন হয়তো কারো ওখানে ট্রমার কারণে হাড় ভেঙে গেছে, তখন তো হয়তো অবশ্যই সার্জারি লাগবে। কিংবা কারো কারো দেখা যায়, আমরা বলি লিগামেন্টটা কমপ্লিট টিয়ার হয়ে গেছে, সেক্ষেত্রে সার্জারি লাগবে। কিন্তু কমপ্লিট টিয়ার যদি না হয়, পার্শিয়াল ইনজুরি হয়, সেক্ষেত্রে এই ফিজিওথেরাপি, এক্সারসাইজ এবং রেস্টের মাধ্যমে ভালো হয়ে যেতে পারে। স্যার, অপারেশন ছাড়া বর্তমানে যে সকল আধুনিক চিকিৎসা পদ্ধতিগুলো রয়েছে, এগুলো কি কি এবং এর কার্যকারিতা কি কি? এগুলো যদি দর্শকদের উদ্দেশ্যে বলতেন, তারা অনেক উপকৃত হতো। জি, অবশ্যই। আমরা অপারেশন ছাড়া যে চিকিৎসাগুলোর কথা বলছি, সেটা আসলে কয়েকটা জিনিস রয়েছে, একসাথে করতে হয়। যেমন দেখা যায় যে কিছু ওষুধের প্রয়োজন পড়তে পারে। ক্ষেত্র বিশেষে কারো কারো ক্ষেত্রে ফিজিওথেরাপি কমপ্লিট বেড রেস্ট থেকে নিতে হয়, কারো কারো ক্ষেত্রে বাসা থেকে এসে যে নিতে পারে। আবার এর মধ্যে রয়েছে কিছু ইলেকট্রোথেরাপির ইউজ আমরা করে থাকি এখানে, আল্ট্রাসাউন্ড থেরাপি, লেজার থেরাপি, এগুলো খুব ইফেক্টিভ। এছাড়া দেখা যায় যে অনেক সময় জয়েন্টের ভিতরে পিআরপি নামে একটা ট্রিটমেন্ট রয়েছে, যেটা আমরা বলি প্লাটিলেট রিচ প্লাজমা। আমাদের শরীরেরই রক্ত নিয়ে আমরা প্লাজমা অংশটুকু জয়েন্টের ভিতর দিয়ে দিলে ওখানে যে আর্টিকুলার কার্টিলেজগুলো ক্ষয় হচ্ছে বা ওখানে হচ্ছে, ওটাকে আবার পূরণ করতে সাহায্য করে। তো এছাড়া দেখা যায় যে আমরা কিছু আছে যে খুব সিভিয়ার হয়ে গেছে, যেমন অস্টিওআর্থ্রাইটিসটা আমরা বলি একেবারে সেকেন্ডারি স্টেজ বা লাস্ট স্টেজ চলে গেছে, তখন অনেক সময় সার্জারির প্রয়োজন হতে পারে। কিন্তু এই সার্জারির আগে পরে পুনর্বাসনটা খুব জরুরি। আমরা যেটা বলি যে অনেক সময় দেখা যায় খুব সাকসেসফুল সার্জারি হলো, কিন্তু অপারেশনের পরে রোগী আর হাঁটতে পারছে না, তাহলে তো লাভ নেই। তো এই রোগীকে আবার পুনর্বাসন করা, সেক্ষেত্রে ফিজিওথেরাপি খুবই একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যদি সঠিকভাবে এটা নেওয়া যায়, তাহলে অপারেশনের আগে পরে তাহলে এই রোগীটা আবার স্বাভাবিকভাবে হাঁটতে পারে। স্যার, আমরা মাত্রই ফিজিওথেরাপি সম্পর্কে অনেক কিছু জেনেছি, কিন্তু এই আধুনিক চিকিৎসা সেবায় কিংবা হাঁটু ব্যথা নিরাময়ের জন্য ফিজিওথেরাপি কতটা কার্যকর, আজকে জানবো আপনার কাছ থেকে। নিশ্চয়ই। আসলে আমরা চিকিৎসাটাকে সাধারণত মানুষ বাংলাদেশের প্রেক্ষাপটে ওষুধটাকেই প্রাধান্য দেয়, যে চিকিৎসা মানে ওষুধ থাকতে হবে। আসলে ওষুধের তো কার্যকারিতা আমরা বলি একটা নির্দিষ্ট সময় পর্যন্ত। যেমন আপনি একটা ট্রমা বা আঘাতের শিকার হলেন, সাময়িকভাবে আমরা কিছুদিন ব্যথানাশক ওষুধ খেতে পারি, কিন্তু দীর্ঘমেয়াদী ওষুধ খেলে আমার লিভার, কিডনি মতো গুরুত্বপূর্ণ অঙ্গগুলো বিকল হয়ে যেতে পারে। সো সেই ওষুধের বিকল্প হিসেবে এই ধরনের ব্যথা নিরাময়ের ক্ষেত্রে ফিজিওথেরাপি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমরা দেখি যে অনেক রোগী আছে যে ওষুধ ছাড়াই সে ফিজিওথেরাপির মাধ্যমে ভালো হয়ে যাচ্ছে, এবং এটার যেহেতু কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই, সো এটা খুবই ইফেক্টিভ। এবং আমরা বিশেষ করে সিনিয়র সিটিজেনদের দেখি, যারা মনে করেন ডায়াবেটিস আছে, উচ্চ রক্তচাপ আছে, কিডনি ডিজিজ আছে, সাথে আবার হাঁটু ব্যথাও আছে। এখন এই রোগীটাকে কিন্তু আপনি ব্যথার ওষুধ দিতে পারছেন না। সো তার জন্য ফিজিওথেরাপি একটা খুবই সেফ এবং ইফেক্টিভ ট্রিটমেন্ট পদ্ধতি। এবং ফিজিওথেরাপিতে যেটা হয় যে আপনি প্রপারলি যদি নেন এবং নিয়মকানুন মেনে চলেন, দীর্ঘমেয়াদী ভালো থাকা যায়। অন্যথায় আপনি ওষুধ খেলেন, সাময়িকভাবে ব্যথাটা কম থাকলো, বন্ধ করলেন, আবার পেনটা চলে আসলো। এই যে দীর্ঘমেয়াদী ব্যথানাশক ওষুধ খাওয়া, এটা আমাদের বর্তমানে একটা স্টাডিতে আমরা দেখছি প্রায় বাংলাদেশে যত কিডনির রোগী রয়েছে তার 65% রোগী এই ব্যথানাশক ওষুধ খেতে খেতে। সো এই জায়গাটায় আমাদের একটু সচেতন হতে হবে। ব্যথা হলে ব্যথানাশক ওষুধ নয়, এটা অল্টারনেটিভ যে আরও ট্রিটমেন্ট পদ্ধতি রয়েছে, সেক্ষেত্রে ফিজিওথেরাপিটা একটা গুড চয়েস হতে পারে। ধন্যবাদ স্যার। আমরা যেটা বলছিলাম, যেমন সিঁড়ি ভাঙতে কষ্ট, নামাজ পড়তে অসুবিধা কিংবা দীর্ঘক্ষণ হাঁটতে না পারার জন্য যে হাঁটু ব্যথা দায়ী, এই হাঁটু ব্যথা নিরাময়ের জন্য আপনারা কি কি পুনর্বাসন পরিকল্পনা দিয়ে থাকেন? হ্যাঁ, এটা খুব গুরুত্বপূর্ণ। আসলে আমরা এই প্রত্যেকটা কাজের ক্ষেত্রে হাঁটু আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে। যেমন আমাদের শরীরের যে বডি ওয়েট, এর 60% আমাদের হাঁটু ক্যারি করে। তো সেক্ষেত্রে সিঁড়িতে ওঠানামা করা বা আপনি টয়লেটে বসা বা নামাজের মতো বসা, প্রত্যেকটা ক্ষেত্রে হাঁটুর উপর একটা বিরাট চাপ পড়ে। এই চাপটা মেইনলি মাংসপেশি, লিগামেন্ট, এগুলাই হোল্ড করে রাখে।
এই মাংসপেশি যখন দুর্বল হয়ে যায় তখন আমরা এই কাজগুলো করতে পারি না। তো আমরা ফিজিওথেরাপির মাধ্যমে সবচেয়ে ওইটাকেই গুরুত্ব দিই। পেশেন্টকে অ্যাসেসমেন্ট করার পরে যখন দেখি তার মাসেলগুলো উইক, আমরা মাসেল পাওয়ারটাকে বাড়াই। জয়েন্টের ভিতরে যে গ্রিজের মতো উপাদান থাকে যেটাকে আমরা সাইনোভিয়াল ফ্লুইড বলি, ওটা যখন কমে যায় তখন ওটা বাড়ানোর জন্য আমরা কিছু সাপ্লিমেন্ট সাজেস্ট করি। অনেক সময় কিছু ইঞ্জেকশনেরও প্রয়োজন পড়ে যেটা এই ফ্লুইডটাকে বাড়ায়। আবার এছাড়াও দেখা যায় যে অনেক সময় যদি ইফেক্টিভ না হয় তাহলে এর সাথে পিআরপি বা অন্যান্য ট্রিটমেন্ট পদ্ধতি প্রয়োজন পড়ে। তো আমরা চাই যে একটা সমন্বিত চিকিৎসা, যেখানে শুধু ওষুধ না বা শুধু ফিজিওথেরাপি না, ওষুধ, ফিজিওথেরাপি, এক্সারসাইজ, এই সমন্বিত চিকিৎসা করলে এই ধরনের সমস্যা থেকে পরিপূর্ণ সুস্থ হওয়া সম্ভব। ধন্যবাদ স্যার। আপনি এর আগে বলেছেন যে ওবিসিটি কিংবা ওজন বেড়ে যাওয়ার কারণে হাঁটু ব্যথা হচ্ছে, জি। কিন্তু অনেক ক্ষেত্রে কি শুধুমাত্র ওজন কমালেই হাঁটু ব্যথা নিরাময় সম্ভব? না, আর শুধু ওজনই যে এটার জন্য দায়ী তা না। ওজন একটা ফ্যাক্ট। কারণ আমাদের শরীরে যে ওজন, সেই ওজনের 60% আমাদের হাঁটুর উপর পড়ে। সো এটা একটা বিরাট ফ্যাক্ট। যেমন আমার একটা ক্যাপাসিটি আছে। আমাকে যদি আপনি 20 কেজি ওজন দেন আমি ধরে রাখতে পারবো। আমাকে যদি 40 কেজি দেন তাহলে একটা সময় যে আমি আর পারবো না, আমি ফ্যাটিক হয়ে যাবো। ঠিক তেমনই আমাদের যে শরীরের ওজন, সেটা শরীরের যদি বেশি মাত্রা অতিরিক্ত হয় সেক্ষেত্রে আমাদের এই হাঁটু ব্যথাটাকে এক্সিলারেট করতে পারে। তবে হ্যাঁ, হাঁটু ব্যথা শুধু যে ওজনের জন্যই তা না, তার সাথে সাথে যে জিনিসগুলো আমরা এতক্ষণ আলোচনা করলাম, যে এখানে মাংসপেশি, লিগামেন্ট উইকনেস থেকে হতে পারে, জয়েন্টের সাইনোভিয়াল ফ্লুইডগুলো কমে গেলে হতে পারে, বিভিন্ন রকম আর্থ্রাইটিস থেকে হতে পারে, রিউমাটয়েড আর্থ্রাইটিস, গাউটি আর্থ্রাইটিস বা অস্টিও আর্থ্রাইটিস। তো আসলে টোটাল জিনিসটাকে যদি মানে অ্যাড্রেস করা যায় কী কারণে উনি এই সমস্যায় ভুগছেন এবং সেটা যদি সঠিক সমাধান দেওয়া যায় তাহলে দীর্ঘমেয়াদী রোগী ভালো থাকে। আচ্ছা স্যার, বর্তমান সময়ে হাঁটুর ইনজুরিটা সবচেয়ে বেশি হচ্ছে স্পোর্টসের কারণে। তো স্পোর্টস থেকে হাঁটুর ইনজুরি হলে সেক্ষেত্রে কি অপারেশনই একমাত্র সমাধান, নাকি অপারেশন ছাড়া সুস্থ হওয়া সম্ভব? ধন্যবাদ। আসলে আমরা একটা অ্যাসেসমেন্ট প্রক্রিয়ার মাধ্যমে এই ডিসিশনটা নিই যে তার কতটুকু সমস্যা, মানে কোন লেভেলে কতটুকু সমস্যা হয়েছে। যেমন আমরা ফুটবল খেলার ক্ষেত্রে দেখি যে হঠাৎ করে কিক করতে গেল তার এসিএল বা এন্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট ইনজুরি হয়, বা কারো জোরে আঘাত পেল, পড়ে গেল, তখন তার হয়তো পাটা টুইস্টিং হলো। আমাদের যে লিগামেন্টগুলো রয়েছে চারিদিকেই, এন্টেরিয়র, পোস্টেরিয়র এবং মিডিয়াল কোলাটেরাল, সবগুলাতেই ক্ষতিগ্রস্ত হলো। কিন্তু দেখা গেল যে তার ক্ষতিগ্রস্ত হয়েছে কিন্তু কোনোটাই ছিঁড়ে নাই, পার্শিয়ালি ইনজুর্ড হয়েছে। সেক্ষেত্রে এই রোগীগুলো কনজারভেটিভলি ভালো হওয়া সম্ভব। এখন কারো যদি কমপ্লিট টিয়ার হয়ে যায় একটা লিগামেন্ট, অবশ্যই তার সার্জারির প্রয়োজন পড়ে। তখন সেটাকে কনস্ট্রাকশন বা রিকনস্ট্রাকশন সার্জারির কথা আমরা বলি। সেক্ষেত্রে রোগীকে আবার পুনর্বাসন করাটা জরুরি। তো এই পুনর্বাসনে ফিজিওথেরাপি একটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অনেক সময় আমরা দেখি যে খুব মানে দেশে বাইরে থেকেও হয়তো সার্জারি করেছে, কিন্তু তার পুনর্বাসন প্রক্রিয়াটা বা ফিজিওথেরাপিটা সঠিকভাবে নেওয়া হয়নি, যার ফলে রোগী সঠিকভাবে পাটা বেন্ড করতে পারে না, সোজা করতে পারে না, বা নিচে বসা, যা স্বাভাবিকভাবে বসা, সেটা পারে না। তো এই ক্ষেত্রে আসলে অপারেশন আগে এবং পরে একটা ফিজিওথেরাপির গুরুত্বপূর্ণ রোল রয়েছে। তো আমরা দেখি 90% ক্ষেত্রেই সার্জারি ছাড়াই রোগী ভালো হয়ে যেতে পারে। তো এক্ষেত্রে আসলে সচেতনতা দরকার। রোগীদের মধ্যে অনেক সময় কিছু ভুল ধারণা থাকে এবং আমাদের সোসাইটিতে দেখা যায় যে সার্জনরাও অনেক সময় ফিজিওথেরাপি সাজেস্ট করে না, যার ফলে রোগীরা অনেক সময় বিভ্রান্ত হয় যে আমার কী করা উচিত। আমি বলবো তাদেরকে যে এখন তো আসলে আধুনিক যুগ, আমরা দেখা যায় গুগল সার্চ করলে বা চ্যাট জিপিটিতে জিজ্ঞেস করলেও অনেক সময় আপনার ট্রিটমেন্ট পদ্ধতি বলে দেয়। তো সেখান থেকেও আমরা নলেজ অ্যাকোয়ার করতে পারি। তবে একটা জিনিস আমরা দেখছি ইদানিংকালে, অনেক সময় অনেকে অপচিকিৎসার শিকারও হচ্ছেন, যে আসলে প্রপার ট্রিটমেন্টটা পাচ্ছেন না, যার ফলে দেখা যায় সে এই ট্রিটমেন্টের প্রতি বিমুখতা তৈরি হচ্ছে। তো আমরা বলবো যে এই জায়গাগুলোতে একটু সচেতন হলে এই জিনিসগুলো সমাধান করা সম্ভব। স্যার, যারা দীর্ঘদিন ধরে হাঁটু ব্যথায় ভুগছে তারা অপারেশন নিয়ে অনেকেই শঙ্কায় রয়েছে, তাদের লক্ষ্যে আপনি কি পরামর্শ দিবেন, কিংবা অপারেশন ছাড়া তাদেরকে ভালো হওয়ার কি আশা রয়েছে? ধন্যবাদ। অবশ্যই রয়েছে। আমরা প্রথমেই বলেছি যে 90% রোগী অপারেশন ছাড়া ভালো থাকতে পারে বা ভালো হতে পারে। এখানে ডিজিজ অনুযায়ী ভেরি করে, যেমন সবার জন্য তো ট্রিটমেন্ট সেম না। আমরা দেখি যে ডিজেনারেটিভ যে ডিজিজগুলো রয়েছে, যে বিভিন্ন অস্টিওআর্থ্রাইটিস, এই অস্টিওআর্থ্রাইটিসে ভোগার সংখ্যা রোগী সবচেয়ে বেশি হাঁটুতে। এটা ওয়ার্ল্ড ওয়াইড সমস্যা, শুধু আমাদের দেশে না। এটা বয়স যখনই আমরা 40 ক্রস করি আমাদের হাড়ের ক্ষয় হয়, জয়েন্টের ভিতরে যে ফ্লুইডগুলো থাকে কমে যেতে থাকে। সো এটা প্রাকৃতিক সমস্যা। এটা প্রত্যেকটা মানুষ বেঁচে থাকলে বার্ধক্য আসবে, ঠিক তেমনই এরকম সমস্যাগুলো হবে। তো আমরা যদি আগে থেকে একটু সচেতন হই যে আমরা খাদ্য খাবারের মধ্যে ক্যালসিয়াম, ভিটামিন ডি সমৃদ্ধ খাবার একটু বেশি রাখি, ফিজিক্যালি অ্যাক্টিভ হই, শরীর ওজনটা নিয়ন্ত্রণে রাখি, সেক্ষেত্রে অনেকাংশে এটা প্রতিরোধ করা সম্ভব। এখন যিনি প্রতিরোধ করতে পারলেন না, রোগে আক্রান্ত হলেন, তাকে কি করতে হবে? তাকে প্রপার একটা ট্রিটমেন্ট গাইডলাইনের মধ্যে যেতে হবে। তো প্রথম থেকেই এটাকে আমরা
ইগনোর না করে চিকিৎসার আওতায় আসতে হবে। তো অনেক সময় দেখা যায় যে রোগীরা অল্প ব্যথা ছিল, খুব বেশি গুরুত্ব দেয় না, তো আস্তে আস্তে জয়েন্টটা খারাপের দিকে চলে যায়। তো ইনিশিয়ালি যদি ওষুধ, ফিজিওথেরাপি, এক্সারসাইজ নিয়মকানুন মেনে চলে, তাহলে তার আর অপারেশনের প্রয়োজন পড়ে না। কিন্তু একটা স্টেজ আছে যখন দেখা যায় যে তার ওষুধ, ফিজিওথেরাপি, এক্সারসাইজ, ইনজেকশন সব কিছুই নিল, কিন্তু তারপর সে ভালো হচ্ছে না। তো সেক্ষেত্রে তার হয়তো সার্জারির প্রয়োজন পড়ে, এবং সেটার সংখ্যা খুবই কম। আমরা বললাম 100 জনের 10 জন। এখন ওই 10 জন ছাড়া বাকি 90 জন এই কনজারভেটিভ ট্রিটমেন্টের মধ্যে ভালো হতে পারে। অনেক অনেক ধন্যবাদ স্যার। দর্শক, আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি, বিদায় নিতে হচ্ছে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ সবাইকে।